আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবরের মতোই তোমাদের ভেক্টর ক্লাস নিয়ে আমি শাহরিয়ার ইসলাম মজুমদার উপস্থিত হয়েছি। আজকে ভেক্টরের লাস্ট ক্লাস অর্থাৎ থার্ড ক্লাস। এখানে আমরা আমাদের যে টপিকগুলো বাকি ছিল, লাস্টের যে টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে আপেক্ষিক বেগ সম্পর্কিত। আপেক্ষিক বেগটা পরীক্ষাতে প্রায় আসে এবং এই টপিক নিয়ে যদি আমরা এখন কথা বলি, ধরা যাক আমাদের একটা ভেক্টর হচ্ছে এ এবং আরেকটা ভেক্টর হচ্ছে বি। তো এ ভেক্টর আর বি ভেক্টর। এখন ধরা যাক আমরা এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা কথাই মনে রাখতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক তাকে বিপরীত করতে হবে। তাহলে আমি একটু অন্য একটা কালার ইউজ করি। যার সাপেক্ষে আপেক্ষিক অর্থাৎ এ ভেক্টরের সাপেক্ষে যেহেতু আপেক্ষিক, তাই আমি এটাকে বিপরীত করি, তাহলে এটা কি হবে? মাইনাস এ ভেক্টর হবে। আর এটা তো বি ভেক্টর, তাহলে সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগের দিকটা কোন দিকে হবে? এদিকে আশেপাশে কোথাও হবে, অর্থাৎ এদিকেই হবে আর কি আপেক্ষিক বেগের দিকটা। তাহলে আপেক্ষিক বেগটাকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, এখন এটা কার বেগ? বি এর বেগ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তো এটাকে এভাবে আসলে ডিনোট করা হয়। ওকে, তো আমাদের জাস্ট একটা কথাই মনে রাখতে হবে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিপরীত করতে হবে। অর্থাৎ আমি যদি এটা একটু লিখে দিই যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিপরীত করতে হবে। তাকে বিপরীত করতে হবে। তো এই লেখাটাকে আমি একটু বক্সের মধ্যে নিয়ে আসি। ওকে, তো চলো আমরা আজকে এখন আপেক্ষিক বেগ সম্পর্কে যে সকল ম্যাথ আছে সেগুলো একটু করার চেষ্টা করি। তো প্রথম ম্যাথটা কি? এই ম্যাথটা কিন্তু কুয়েটে 19-20-এ আসছে, অর্থাৎ খুব বেশি আগের ম্যাথ যে তা কিন্তু না। তো এটা কিন্তু তোমাদের আসলে চলে আসতে পারে। তোমরা জানো এডমিশনে কিন্তু প্রায় সময় কোশ্চেন রিপিট হয়। চলো আমরা একটু দেখি। বৃষ্টি চলাকালীন একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ধরা যাক এই লোকটা এই অবস্থান থেকে এদিকে চলছে, অর্থাৎ এটা যেটা ব্যক্তি, তা আমি এখানে এটাকে এম ভেক্টর দিয়ে প্রকাশ করি। 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড। এরপরে যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে। এখন দেখো, বৃষ্টি কিন্তু সবসময় খাড়া নিচের দিকেই পড়ে। কখন আসলে বৃষ্টিটা ডানে বামে করে? যখন কিন্তু বাতাস থাকে। এখানে কিন্তু কোথাও বাতাসের কথা বলা নেই, তার মানে বাতাসটাকে উপেক্ষা করে আসলে আমরা এখানে ম্যাথটা সলভ করব। তো বৃষ্টি যদি খাড়া নিচের দিকে পড়ে, আমি একটু এটা ইউজ করি। এখন বৃষ্টি যদি এখান থেকে খাড়া নিচের দিকে পড়ে, তবে সেক্ষেত্রে ধরা যাক বৃষ্টি হচ্ছে রেইন, তো VR এটা কত? এটাও 10 মিটার পার সেকেন্ড। এখানে যেহেতু আমরা মান নিয়ে কাজ করতেছি, এখানে আসলে ভেক্টর সাইনটা না দিলেও সমস্যা নেই। ওকে, এখন এখানে কি বলছে যে ওই লোকটিকে কোন দিকে ছাতা ধরতে হবে। এখন দেখো, ব্যক্তিটা ছাতা ধরবে, তাহলে বৃষ্টিটা ব্যক্তির সাপেক্ষে পড়বে না, কারণ ব্যক্তি যেহেতু এখানে গতিশীল। যদি স্থির থাকতো তাহলে সে কিন্তু এটাকে বরাবর নিচের দিকে দেখতো, কিন্তু যেহেতু ব্যক্তি এটা গতিশীল, তাই ব্যক্তির সাপেক্ষে আমাদের বৃষ্টির দিকটা বের করতে হবে এবং ওই অনুযায়ী ছাতা ছাতার দিকটা বের করতে হবে। তাহলে আমি যদি এখানে ব্যক্তিকে যদি আমি বিপরীত করি, অর্থাৎ এখানে ব্যক্তির সাপেক্ষে যেহেতু, তাই ব্যক্তির দিকটা বিপরীত, অর্থাৎ এটা হবে আর কি মাইনাস এম ভেক্টর আর কি, বা এটাকে যদি মুছি, এটাকে আমি -10 এখানে বলতে পারি। তাহলে এখন এদিকে -10 আর নিচে হচ্ছে 10। -10 বলতে আর কি বিপরীত করা হয়েছে, এখানে মানটা আসলে
মানটাকে আমি জাস্ট পজিটিভ মান ধরে জাস্ট মান নিয়ে কাজ করলাম, দিকটা আর কি -m, ওকে, -m বলা যেতে পারে। এখন তাহলে এটাও 10 এটাও 10, তাহলে আমি যদি এখানে এটার লব্ধিটা যদি নিই, লব্ধিটাকে ধরা যাক আমি গ্রিন কালারে নিলাম। এখন এক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের একটা সামান্তরিক সূত্রের মধ্যে যায়। সামান্তরিক সূত্র আমরা জানি, সামান্তরিক সূত্র কি, যে দুইটা ভেক্টর যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে ওদের লব্ধি কিন্তু ঠিক তাদের তাদের দ্বারা তৈরি যে সামান্তরিক তার কর্ণ বরাবর হবে। তাহলে এখানে এটা যেহেতু 10, আমি এটাকেও 10 ধরতে পারি, এটাও 10, আর এই যে এটা ধরা যাক এটা এ, এটা বি, এটা সি, তাহলে বিসি হচ্ছে 10, আবার একই সাথে এসি এটাও কিন্তু 10, যেহেতু এটার মান 10 দেওয়া আছে। তাহলে আমরা এখন অলওয়েজ উলম্বের সাথে আমরা অ্যাঙ্গেলটা নিব, তাহলে উলম্বের সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এটার অনুযায়ী লম্ব ভূমি দুইটাই 10। এখন এখানে আমরা একটা কাজ করি, আমরা যদি এটাকে একটু এদিকে বর্ধিত করি, আমরা যদি এদিকে বর্ধিত করি তাহলে এখানে যে থিটা, এই থিটা আসলে কিন্তু সমান, তাই না, বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমি যদি থিটাটা বের করতে পারি তাহলে আমি জানতে পারবো যে আসলে উলম্বের সাথে কত কোণে আমাদের ছাতাটা ধরতে হবে। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল টু 10/10 বা 1, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1। এখন থিটার মান কত ডিগ্রি হলে tan থিটার মান 1 হয় তোমরা তো কিন্তু জানো, অনেকবার তোমরা একাডেমিক এটা করে আসছো, এটা হচ্ছে 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা এটাকে একটু মার্ক করি, এটাই যেহেতু আমাদের আনসার। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে কে বললো আনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে, 40, 45, 145, 30, আসলে কোনোটাই হবে না, এখানে আনসার কোনটা হবে, সি, আনুভূমিকের সাথে। এখন দেখো আমরা কিন্তু উলম্বের সাথে 45 নিছি, তা আলটিমেটলি উলম্বের সাথে 45 নেওয়া, আনুভূমিকের সাথে 45 নেওয়া সেম কিন্তু, তাই না? কারণ এখানে কিন্তু দেখো আনুভূমিক আর উলম্ব দুইটা মিলে 45, 45, 90 ডিগ্রি হয়। তাহলে আসলে যে কোনো একটার সাথে নেওয়া এখানে ম্যাটার করে না। এখানে আসলে চারটাই কিন্তু এ সি ডি তিনটাই আনুভূমিকের সাথে নিছে, আর বি কি লম্বের সাথে 145, এটা তো হবে না। এটা যদি 45 ডিগ্রি হয় এটাও তো 45 ডিগ্রি, কারণ দুইটা মিলে তো আলটিমেটলি 90 ডিগ্রি হয়। তাহলে সেই অনুযায়ী সি হচ্ছে কারেক্ট আনসার, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছাতাটা ধরতে হবে, অর্থাৎ ছাতার ডিরেকশনটা হবে অনেকটা এরকম, ছাতাটা আর কি এরকমভাবে এদিকে ধরবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এটা কিন্তু একটা রিটেন একটা কোশ্চেন, এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো এখানে কোনো অপশন নাই। তা আমরা দেখি কোশ্চেনটা কী বলছে, যে এক ব্যক্তি বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বৃষ্টির বেগ 6 মিটার পার সেকেন্ড লম্বভাবে, ছাতার কৌণিক অবস্থান কত হলে ব্যক্তিটি বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তো এখানেও কিন্তু আসলে খুবই সহজ একটা কোশ্চেন দিছে, এখানেও কিন্তু আসলে বাতাসের ব্যাপারটা বলা নাই, বাতাসের ব্যাপার বলে অঙ্কটা একটু কমপ্লেক্স হতো। ভার্সিটি লেভেল আসলে খুব বেশি কমপ্লেক্স কোশ্চেন করে না, তোমরা ইতোমধ্যে তোমরা দেখতেছো। তো চলো আমরা এই অঙ্কটাও করি। বৃষ্টির মাঝে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, তাহলে ধরা যাক ব্যক্তিটা এখান থেকে 4 মিটার পার সেকেন্ডের দিকে যাচ্ছে, এরপর বৃষ্টি কিন্তু খাড়া নিচের দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, অর্থাৎ এটা বৃষ্টি। এখন বৃষ্টিটা যেহেতু একটু বেশি তাই একটু বড় দিক করি, তো এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ধরা যাক এটা ব্যক্তি, তো এটাকে আমি এম দিয়ে প্রকাশ করি, আর যেটা হচ্ছে ভি অফ রেইন ধরা যাক। এখন এটার ক্ষেত্রে তোমরা জানো যে ব্যক্তির সাপেক্ষেই কিন্তু আসলে বৃষ্টির বেগটা হিসাব করা হয়, তাই আমি
ব্যক্তির দিকটাকে আমি বিপরীত করি। তো বিপরীত করা হলে এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, ওকে, এখানে আমরা এই যে সামান্তরিকটা অঙ্কন করলাম, এটা ঠিক কর্ণ বরাবর কিন্তু আসলে লব্ধিটা কাজ করবে। এই হচ্ছে লব্ধিটা কর্ণ বরাবর, আগের ম্যাথটাই, এক্স্যাক্ট আগের ম্যাথটাই। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাও কিন্তু 4 হবে, আর এটার মান তো বলা আছে 6, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় তাহলে আমি যদি এখানে বর্ধিত করি, এটাও কিন্তু থিটা। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত হবে, এই থিটা অনুযায়ী লম্ব বাই ভূমি, 4 হচ্ছে লম্ব, 6 হচ্ছে ভূমি, এই থিটা অনুযায়ী, তাহলে 4/6। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আসে tan ইনভার্স 2/3। এখন তোমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর নেই, তোমরা কিন্তু জানো না আসলে tan ইনভার্স 2/3 এর মান কত। এখানে আমার দুইটা কথা থাকবে, একটা হচ্ছে ইন কেস তোমাদের যদি আসলে এই জিনিসটার মান জানা না থাকে, তোমরা এতটুকু রাখলেই হবে ইনশাল্লাহ। আর যদি তোমাদের জানা থাকে, আমি সাজেস্ট করব যে তোমরা আসলে কিছু ভ্যালু মুখস্থ করে যাবা, যেমন tan ইনভার্স 2/3, এটা যেহেতু এর আগেও আসছে, তো তোমরা চেষ্টা করে যাবে এটা মুখস্থ করতে, কারণ অনেক সময় পরীক্ষাতে কিন্তু রিপিট করে। তো সেক্ষেত্রে তোমরা আসলে মুখস্থ থাকলে ডিরেক্ট আনসার লিখতে পারবো। তো tan ইনভার্স 2/3 এটার আসলে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 33.69 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু বক্স করি, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে ফাইন, তাহলে এতটুকু হচ্ছে আসলে আপেক্ষিক বেগ। নর্মালি আপেক্ষিক বেগের ক্ষেত্রে বৃষ্টি ছাতা রিলেটেড ম্যাথই আসে, তো তোমরা এই রিলেটেড ম্যাথগুলো যদি একটু করো আর এই বেসিকটা যদি মনে করো যে একটু প্র্যাকটিস করো, তাহলে আশা করি এই রিলেটেড সব ম্যাথ তোমরা পারবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এবার একটা নতুন একটা টাইপ করি, এবং এই টাইপটা হচ্ছে নদী নৌকার যে ম্যাথটা। তো আচ্ছা, আমি চশমাটা একটু পরে নিই, চশমাটা পরে নিই। আচ্ছা, তো নদী নৌকার ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষাতে প্রায়ই আসে, তোমরা জানো এটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা খুব বেশি আসলে থিওরিটিক্যাল ডিসকাশনে যাব না, যতটুকু দরকার ততটুকুই আমরা ইনশাল্লাহ আলোচনা করব। নদী নৌকার ক্ষেত্রে ধরা যাক এদিকে যদি স্রোত হয়, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, আগে আমি নদীটা আঁকি। এটা একটা নদী, ওকে, এটা ধরা যাক নদী, আর এই নদীর আমি যদি এখান থেকে এটা প্রস্থটা আঁকি, ধরা যাক এই নদীর প্রস্থ এটা হচ্ছে ডি, ওকে, নদীর প্রস্থটা হচ্ছে ডি। এখন এখানে ধরা যাক যে এই দিক বরাবর স্রোত কাজ করতেছে, এবং স্রোতের বেগকে আমরা ইউ ধরি, আর এদিকে ধরা যাক কোন একদিকে নৌকার বেগ কাজ করতেছে ভি। তাহলে তোমরা বলো তো স্রোতের বেগ আর নৌকার বেগ যদি হয়, তাহলে স্রোত আর নৌকার লব্ধি বেগটা কোন দিকে হবে? ঠিক এর মাঝ বরাবর হবে। এটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করতে পারি। এখন এখানে আমাদের কী জানতে হবে? নর্মালি ভার্সিটি অ্যাডমিশনে আসে আসলে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, বা অতিক্রান্ত সময়, অতিক্রান্ত দূরত্ব, এই রিলেটেড জিনিসগুলো আসে। তা আমি এখানে সূত্রগুলো লিখি। যেমন প্রথমে আমাদের লাগে যেটা, যে কোনো সময়ে যে কোনো
যে কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব। যে কোনো সময় অতিক্রান্ত দূরত্বের সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি ডি না, তো এটা তো হবে টি, যেহেতু আমরা সময় বের করতেছি। টি ইজ ইকুয়াল টু, আচ্ছা সাময়িক ইন্টারাপশনের জন্য দুঃখিত, আমরা যেটা করতেছিলাম যে কোনো সময় অতিক্রান্ত দূরত্বের সূত্র সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কেন ভি সাইন আলফা। প্রথম কথা হচ্ছে আমাদের এই সূত্রটা কিন্তু এস ইজ ইকুয়াল টু ভিটি ওই সূত্র থেকে, বা টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। তোমরা যদি ছোটোবেলায় ঠিকমতো এই জিনিসটা শিখে থাকো তাহলে জানো যে যেদিকে দূরত্ব ওই দিক বরাবর বেগ। ওকে, তাহলে এখানে দূরত্বটা কি ডি। এই যে নদীর এপার থেকে ওই পারের দূরত্ব হচ্ছে ডি, আর বেগটা কি। এখন এই বেগটা কিন্তু আসলে দুইটা উপাংশে এটা স্প্লিট হয়। একটা দিক হচ্ছে এদিকে ভি কজ আলফা, এটা একটা উপাংশ। এখন ভি কজ আলফার জন্য কি আর ওই পারে যায় না, কারণ ভি কজ আলফাটা ওকে ডান দিকে আসলে ঠেলে নেয়। একইভাবে এই নদীর যে বেগটা ইউ, এটাও কিন্তু ওকে ডান দিকে ঠেলতে থাকে। একমাত্র ও ভি সাইন আলফা অর্থাৎ এ বরাবর নিচ থেকে উপরের দিকে নদীর ওই পার বরাবর যেই উপাংশটা কাজ করে তার জন্যই কিন্তু মূলত এপার থেকে ওই পারে যায়। তাহলে এই কারণেই এখানে টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখন পরীক্ষাতে যেটা আসে যে এটা কিন্তু যে কোনো সময়ের জন্য, কিন্তু যদি পরীক্ষায় আসে ন্যূনতম সময় কখন হবে, টি এর মান মিনিমাম হবে তখনই যখন একটা ভগ্নাংশের হরের মান সবচেয়ে বড় হয়। এখন এখানে দেখো আমরা কি ডি এর মান বা ভি এর মান চেঞ্জ করতে পারবো? আমরা নৌকার বেগ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, যা আছে আমরা কনস্ট্যান্ট থাকবে। আমরা একমাত্র ম্যানুয়ালি যেটা চেঞ্জ করতে পারবো, কারণ প্রশ্নে কিন্তু ডি আর ভি কিন্তু ফিক্স ভ্যালু দেওয়া থাকে, আমরা যেটা চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে আলফার মানটা। এখন আলফার মান কত হলে সাইন আলফার মান সবচেয়ে বড় হবে? আমরা জানি যে আলফা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে সাইন আলফা ইজ ইকুয়াল টু 1 হয়, তাই না? তার মানে যদি আমরা টি মিনিমাম বের করতে চাই, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। সাইন আলফা তো হচ্ছে 1 এখন, তাহলে শুধু ডি বাই ভি, এটাই হচ্ছে টি মিনিমাম। অর্থাৎ টোটাল বেগটাই এপার থেকে ওই পারে তাকে পৌঁছানোর জন্য সাহায্য করবে। এটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে ন্যূনতম সময়টা নদী পারাপারের ন্যূনতম সময়। ওকে, এবার আমরা আরও একটা জিনিস দেখি, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে। এটা আমাদের চিত্র, এপার থেকে ওই পারের দূরত্ব হচ্ছে ডি, এটা হচ্ছে এপার থেকে ওই পারের দূরত্ব। এখন ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের নৌকাটা এক্স্যাক্টলি এপার থেকে ওই পার বরাবর সোজা কাজ করে, তাই না? এখন এই যে আমি এপার থেকে ওই পার বরাবর সোজা যে আঁকলাম, এটা কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? যে কোনো সময় কেটে যাবে, 67 MB ফিল আপ হয়ে গেলে এটা। তো নদী নৌকার ম্যাথের আরেকটা টপিক হচ্ছে যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করি। এখানে দেখো এখানে কি করা হয়েছে যে ডান পাশে কিন্তু স্রোত কাজ করে। ন্যূনতম দূরত্ব যখন বলা হয়, মানে ন্যূনতম দূরত্বে যদি তুমি নদীটা অতিক্রম করতে চাও সেক্ষেত্রে কি করতে হয়, এপার থেকে ওই পার বরাবর সোজাসুজি কি হয়, নদী আর নৌকার লব্ধি বেগটা কাজ করে। তাহলে এটা যদি হয় নদীর বেগ আর এটা যদি হয় ব্যক্তির বেগ, তাহলে এই দুইটার মাঝখানেই কিন্তু আসলে তাদের লব্ধি বেগটা কাজ করবে।
এবং এটা হচ্ছে আলফা, এটা 90 ডিগ্রি। এখন এটা ক্ষেত্রে যদি আমরা দেখি যে ধরা যাক নদীর বেগের সাথে থিটা হচ্ছে 90 ডিগ্রি, লব্ধির কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা ভেক্টরে শুরুর দিকে শিখে আসছিলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে tan 90 ডিগ্রি হবে, tan 90 ডিগ্রি। এখন এখানে দেখো তো কিউ কোনটা পি কোনটা? পি হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল নেওয়া হয় সে পি, আর তার অপোজিট যে আরেকজন থাকে সে হচ্ছে কিউ। তাহলে এই অনুযায়ী কিউ হচ্ছে আসলে নৌকার বেগ ভি সাইন আলফা, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। ওকে, তাহলে এটাকে আমি যদি দেখি যে কারণ tan 90-র মান তো অসংজ্ঞায়িত, তাহলে cot 90 লিখি। cot 90 যদি লিখি তাহলে আসে ইউ প্লাস ভি কজ আলফা, আর নিচে আসে ভি সাইন আলফা। cot 90-র মান কিন্তু 0, তাহলে cot 90-র মান যদি 0 হয়, অর্থাৎ এটার ভ্যালু যদি হয় 0, তাহলে এই অংশটা এইখানে যদি নিয়ে আসি তাহলে কিন্তু সেটা 0 হবে। আলটিমেটলি ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0 থাকে। ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, বা আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা কিন্তু একটা শর্টকাট। হ্যাঁ, তোমরা এইচএসসিতে এটা যদিও ইউজ করতে পারো নি, বাট এটা এডমিশনে তোমরা ইউজ করতে পারবা। এটা এখন আমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারবো। এখন এটা আমাদের অনেক হেল্প করবে, আসলে এই অংশটা অনেক হেল্প করবে। তো এখানে আমি যেটা ডিরাইভ করছি এটা আসলে দরকার নেই, মেইনলি এই জিনিসটাই আসলে আমার আনাটা উদ্দেশ্য ছিল। তো চলো আমরা এখন এটার এই রিলেটেড কিছু ম্যাথ করি। প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কের ক্ষেত্রে 5 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত নদী সোজাসুজি পাড়ি দিতে একটি নৌকার কত সময় লাগবে? এখানে আমি একটু কালারটা চেঞ্জ করি। এখানে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটা v ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। তারপরে নদীর প্রস্থ, এই ভ্যালুটা হচ্ছে d ইজ ইকুয়াল টু 1000 মিটার। ওকে, বা এটাকে কিলোমিটারে কনভার্ট করলে কি হবে? 1 কিলোমিটার হবে। আর এখানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এই অংশটা হচ্ছে ইউ। তাহলে এখানে কত সময় লাগবে আমরা জানি, এখানে আমরা করি এই পাশটাতে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি এর মান তো আমরা দেখলাম 1। এখন দেখো এটা কিন্তু মিটারে দেওয়া ছিল, এটা মিটারে দেওয়া ছিল, কিন্তু বাকি যেই বেগগুলো এগুলো যেহেতু কিলোমিটারে, তাই আমি এটাকে মিটার থেকে কিলোমিটার কনভার্ট করে নিছি। তাহলে এটা 1, আর নিচে হবে কি ভি এর মান দেওয়া হচ্ছে 10, আর সাইন আলফা। এখন সাইন আলফার মান তো আমি এখনও জানি না, সাইন আলফা। এখন সাইন আলফার মানটা বের করতে হবে। এটার জন্য আরেকটা সূত্র হচ্ছে যে দেখো প্রবাহিত নদী সোজাসুজি পাড়ি দেবে, তাই না? এক্স্যাক্ট বরাবর পাড়ি যেহেতু দেবে, এই অংশটা ইম্পর্টেন্ট, তাই আমি এখানে লিখতে পারি একটু আগে আমরা যেটা দেখলাম যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? যখন কিনা নৌকাটা সোজাসুজি এই পার থেকে ওই পারে পাড়ি দেবে, অর্থাৎ লব্ধি ভেক্টর কি, মানে সোজাসুজি পাড়ি দিতে গেলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ হচ্ছে এখানে 5, ভি হচ্ছে 10। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। কেন? কারণ 5/10 মানে কি -12। আমরা জানি কজ 120 ডিগ্রির মান -12, এবং এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ থাকা জরুরি আসলে।
তাহলে আলফার মান যেহেতু পাইলাম, তাহলে এখানে 1/10। এখন সাইনকে আমি সাইনের মান তো আমি জানি না। এখন কজ 120 ডিগ্রি এটা হচ্ছে -1/2। ওকে, তাহলে আমি আসলে কনভার্ট করতে পারি, যেহেতু আমি কজের মানটা জানি। এটাকে √1 - কজ স্কোয়ার আলফা, এভাবে আমি আসলে কনভার্ট করতে পারি। তাহলে এখানে থাকে 1/10 √1 - এখন কজ স্কোয়ার আলফা অর্থাৎ কজ 120 ডিগ্রি -1/2, যেহেতু এটাকে স্কোয়ার করলে 1/4 আসে। তবে এই পাশে যদি আমি করি 1 নিচে হচ্ছে 10 এবং এটা 4 একে 4 -1 করলে ইন্টু এটা √3 নিচে যেহেতু √4 আসে, যেটাকে করলে 2 হয়, তার মানে এটা হয় 1 এখানে কাটাকাটি যদি আমরা করি তাহলে 5√3। ওকে, 1/5√3। এটাকে যদি আমরা ফার্দার করতে চাই এতটুকু রাখলেও আসলে আনসার হবে, সমস্যা নেই। এছাড়াও তোমরা যদি এর থেকেও ফার্দার করতে চাও করতে পারো, অর্থাৎ যতটা সিম্পলিফাইড করা যায় আসলে সেটাই আমাদের উদ্দেশ্য। এবার চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। একটি নদীতে স্রোতের বেগ x কিলোমিটার/আওয়ার। যদি নৌকাকে 2x কিলোমিটার/আওয়ার বেগে চালনা করা হয় তবে নৌকাটিকে স্রোতের সাথে কত কোণে চালাতে হবে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এই যে সোজাসুজি অপর পারে, এই কথাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা দিয়ে আসলে ওইটাই মিন করে যে নদীর বেগ এটা সোজাসুজি যেহেতু যাবে, তাই লব্ধি বেগ হচ্ছে এক্স্যাক্ট নদীর বেগের সাথে 90 ডিগ্রিতে উপরের দিকে, এটা হচ্ছে ডাব্লিউ। আর তাহলে আরেকটা বেগ তো অবশ্যই এদিকে হবে ভি, কারণ দুইটা বেগের মাঝখানে তো লব্ধি বেগটা হবে। এই টোটাল জিনিসটা হচ্ছে আলফা। আর এটার ক্ষেত্রে আমরা একটা সূত্র কি জানছিলাম যে কজ আলফা ইকুয়াল টু -u/v। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে নৌকার বেগ যা হবে নদীর বেগ যদি তার অর্ধেক হয়, বা উল্টাভাবে যদি বলি নদীর বেগ যা হবে নৌকার বেগ যদি তার ডাবল হয়, তো সেক্ষেত্রে জিনিসটা হয় কত? -1/2। এখন আলফার মান কত হলে কজ আলফার মান -1/2 হয়? আমরা জানি যে কজ 120 ডিগ্রি হলেই সেক্ষেত্রে -1/2 হয়, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এটা কিন্তু একদম মুখস্থ। এটা কখন হবে? এটা তখনই হবে যখন, এটা আমি একটু লিখে দিই যেন তোমাদের মনে থাকে, এবং এটা এডমিশনে প্রায় রিপিট হয়, যখন নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ। ওকে, তাহলে ওই অনুযায়ী তোমরা যদি দেখো নৌকা হচ্ছে 2x, স্রোত হচ্ছে x, এই অঙ্কটাকে আর করার দরকার আছে? করার দরকার নেই। তারপরে যদি আমরা এখানে করতে যাই যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -x/2x। ওকে, উপরে হচ্ছে নৌকা, উপরে হচ্ছে স্রোত, নিচে হচ্ছে নৌকা, তাহলে কাটাকাটি করলেও এখানে কিন্তু কজ ইনভার্স -1/2 আসে, যেটা কিনা 120 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি কত? অপশন সি। তাহলে সি হচ্ছে রাইট আনসার। তো এটাই হচ্ছে আসলে নদী নৌকা রিলেটেড ম্যাথগুলো। তো ভেক্টরের একদম লাস্টের টপিকে আমরা চলে আসছি, এবং এই টপিকটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসকে কিন্তু আমরা অত একটা গুরুত্ব দেই না, কিন্তু এখান থেকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ আসছে। তো চলো আমরা একটু ওভারভিউ করি এই টপিকটাকে। প্রথমত ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। ওকে, তো ভেক্টর অপারেটর এটাকে আমরা যেই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এই চিহ্নটার নাম হচ্ছে আসলে নেবলা, এবং এটা একটা ভেক্টর রাশি। আমি এটাকে নেবলা বললাম, এই চিহ্নটা হচ্ছে নেবলা, এবং এটা যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা যদি প্রকাশ করি, এটা হচ্ছে del x
আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ওকে, এখন এই নেবলাটা কিন্তু আমাদের ভেক্টর ক্যালকুলাসের প্রত্যেকটা টপিক অর্থাৎ গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স প্রত্যেকটা জায়গাতেই লাগবে। প্রথম টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই নেবলাটার ক্ষেত্রে একটা স্কেলার ফাংশন আসে এবং ওই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আমরা বের করি। ধরা যাক আমরা গ্রেডিয়েন্ট বের করব, যে গ্রেডিয়েন্ট অফ কোনো একটা স্কেলার ফাংশন, ধরা যাক এটা ফাই। ওকে, সেক্ষেত্রে আমাদের জিনিসটা হয় হচ্ছে আমরা এভাবে লিখি, নেবলাটা লিখি, এরপর আমরা এই জিনিসটাকে লিখি, অর্থাৎ তখন এটাকে লেখা যায় ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ফাই জে ক্যাপ, তারপর প্লাস ডেল ডেল জেড ফাই কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে কোনো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট। এখানে আমি যদি বলি যে এটা কিন্তু হচ্ছে স্কেলার ফাংশন, এটা গেল গ্রেডিয়েন্ট। এবার আসে কার্ল, সরি কার্ল না, ডাইভারজেন্স আসে। ওকে, ডাইভারজেন্সের ড দিয়ে আমরা ডট গুণ মনে করি, যার কারণে এখানে কি হবে, এটা হচ্ছে নেবলার সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণ করব। ডট গুণ কিন্তু অবশ্যই একটা ভেক্টরেরই হয়, তাই না? এখন ধরা যাক কোনো একটা ভেক্টর রাশি ভি, এটা যদি ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ, এটা যদি হয় সেক্ষেত্রে কি হবে, সেটা হবে ডট গুণ করলে ডেল ডেল এক্স ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল ডেল জেড ভি জেড, এটাই হবে। এরপর লাস্টলি ডাইভারজেন্সের পর আসে কার্ল। কার্লটার ক্ষেত্রে কি হয়, কার্লের ক দিয়ে ক্রস গুণন আমরা মনে করতে পারি, এটা নেবলার সাথে ক্রস গুণ হবে কার্ল। এখন এখানে দেখো ডাইভারজেন্সের ক্ষেত্রে হয় ডট গুণন, কার্লের ক্ষেত্রে হয় ক্রস গুণন। দুই ক্ষেত্রেই কিন্তু আসলে ডট গুণ ক্রস গুণ করতে গেলে কি দুইটা ভেক্টর লাগে, একটা ভেক্টর তো নেবলা নিজে বা ভেক্টর অপারেটর নিজেই, আরেকটা কি লাগে, একটা আলাদা একটা ভেক্টর লাগে। কিন্তু গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু আসলে ডট গুণ ক্রস গুণ হয় না, যার কারণে এখানে একটা স্কেলার ফাংশন লাগে, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আচ্ছা এটা একটু আমি নিচেই লিখি, এক্ষেত্রে যেহেতু ক্রস গুণ করা হয় আমাদের আসলে নির্ণায়কের মাধ্যমে সমাধান করতে হবে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এরপর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এরপর লাস্টে আসে ভি এক্স ভি ওয়াই ভি জেড। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা সেক্ষেত্রে ওই ভেক্টরটার কার্লের মান আমরা পাবো। এখন অনেক সময় কিন্তু কার্ল দিয়ে কিন্তু আসলে ঘূর্ণনশীলতা বোঝায়। ইন কেস কার্লের মান যদি 0 আসে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আসলে তখন জিনিসটা হয় অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। ওকে, এই ইনফরমেশনটা আমরা একটু মাথায় রাখবো। আর ডাইভারজেন্সের মান 0 হলে সেটা আসলে একটা সলিনয়েডাল শেপ হয়। যদি এটা পজিটিভ হয় আমরা একটু নেক্সট পেজে দেখি, অর্থাৎ এখানে যদি একটু লিখি, যদি ডাইভারজেন্স অফ এটা যদি পজিটিভ হয় তখন এটা দিয়ে আসলে কি নির্দেশ করে, এটা দিয়ে নির্দেশ করে যে কোনো একটা ফিল্ডের মধ্যে, ফিল্ড থেকে আসলে জিনিসগুলো বের হইতেছে। ওকে, যদি এটা নেগেটিভ বোঝায়, নেগেটিভ বোঝালে এখানে বলা যায় যে ওটার মধ্যে আসলে কোনো কিছু প্রবেশ করতেছে। আর যখন
জিরো হবে তখন ওই জিনিসটা কি হয় আসলে, তখন জিনিসটা সলিনয়েডাল শেপ হয়। ওকে, এরপর আমরা আরেকটা ইনফরমেশন লিখি। আচ্ছা ওইটার মধ্যেই লিখি আসলে, আচ্ছা এটাতে লিখি, যদি কার্ল অফ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো, তখন আমাদের এই ইনফরমেশনটা মনে রাখতে হবে যে ভি ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। তা আশা করা যায় এই কয়টা ইনফরমেশন যদি আমরা মাথায় রাখি আমরা যে কোনো ম্যাথই সলভ করতে পারবো এই রিলেটেড। তো চলো আমরা একটু সলভ করি কুইকলি। যদি আর একটা ভেক্টর এবং তাহলে ভি ভেক্টর যে নেবলা ডট আর, অর্থাৎ ভেক্টর অপারেটর ডট আর মানে কি এখানে আসলে ডট গুণ চাইছে বা এখানে আসলে ডাইভারজেন্স চাওয়া হয়েছে, তাহলে আমরা ডিরেক্টলি করি যে ভেক্টর অপারেটর ডট গুণন আর ভেক্টর, সেক্ষেত্রে কি হবে ডেল ডেল এক্স, এই যে এক্স অক্ষের অংশটা উপাংশটা এটা হবে এক্স প্লাস ডেল ডেল ওয়াই, এটার সাথে হবে ওয়াই এবং প্লাস ডেল ডেল জেড, এটার সাথে যাবে জেড। ওকে, এখন দেখো এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন কি হয় 1, একইভাবে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন 1, জেডের সাপেক্ষে জেডের ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে মান কত আসে 1 + 1 + 1 = 3, তাহলে 3 কি আছে, হ্যাঁ এই অপশনটা হচ্ছে 3, তাহলে এটাই হচ্ছে রাইট আনসার। এবার চলো আমরা সেকেন্ড ম্যাথে যাই, যে কোনো ভেক্টর রাশির কার্ল যদি শূন্য হয় ভেক্টরটি কেমন হবে, একটু আগে আমরা বললাম যে সেটা হবে কি অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। আমরা যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাই, এই যে এই কথাটা যে ভি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটাকে আমি একটু বক্স করি। ওকে, এই কথাটা আমরা মনে রাখলেই হবে, এই যে যখন কার্ল কি হবে জিরো হবে। ওকে, তাহলে এখানে কোনটা হবে তোমরাই আসলে জানো, অপশন সি অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল। এবার চলো আরেকটা কোশ্চেন, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন এবং এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে 18-19 কিন্তু রিটেনে আসছে। ওকে, 1 - 1 1 অবস্থানে এই ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। ডাইভারজেন্স কি বলছিলাম, ডট গুণন, তবে আমাদের আসলে আবার ডট গুণ করতে হবে। চলো আমরা করি, অর্থাৎ নেবলা ডট এ ভেক্টর, তাহলে কি হবে ডেল ডেল এক্স, এখন এখানে কি হবে আই ক্যাপের অংশটা আসবে খালি 3xy জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই, এবার আসবে 2xy স্কোয়ার প্লাস ডেল ডেল জেড মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এটা হচ্ছে 2xy স্কোয়ার আর এটা 3xy জেড কিউব। ওকে, তো সবগুলো আমরা ঠিক করলাম। এবার যদি আমরা একটু সলভ করা শুরু করি, এখন এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো যে এই যে ডেল ডেল এক্স, আমরা কিন্তু ডিডিএক্স করতেছি না, ডেল ডেল এক্স করতেছি। কন্টিনিউ করব। আচ্ছা, এখানে ডেল ডেল এক্স দিয়ে আসলে কী বুঝে, এটা কিন্তু আংশিক অন্তরীকরণ, অর্থাৎ যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সে জাস্ট ডিফারেন্সিয়েট হবে, বাকিরা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে, ধ্রুবক ধরবো। তাহলে এখানে কি থাকে 3yz কিউব প্লাস এখানে থাকে 4x প্লাস ওইখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে এটাই কি আমাদের নির্ণেয় যে ডাইভারজেন্সটা। এখন নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে যে 1 - 1 1, এই বিন্দুতে আসলে ডাইভারজেন্সের মান কী হবে। তাহলে চলো আমরা একটু এই বিন্দুতে মানটা কী হবে সেটা বের করি। 1 - 1 1 বিন্দুতে
ডাইভারজেন্স কী হবে সেটা হচ্ছে 3 ইন্টু 1, আচ্ছা এটা কিন্তু -1, -1 কিউব প্লাস এটা হয় 4 মাইনাস এখানে 1 ইন্টু -1 স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা করি তাহলে এখানে -3 থাকে প্লাস 4, আর এটা কিন্তু -1 স্কোয়ার 1 হয়ে যায় আর শুধুমাত্র -1 থাকে। তাহলে -4 প্লাস 4, আলটিমেটলি আনসারটা কি আসলো? 0 আসলো। অর্থাৎ এই বিন্দুটাতে ডাইভারজেন্সের মান কত? 0। তো আশা করা যায় তোমরা আমাদের এই ভেক্টরের পুরো যে ভিডিওটা ছিল এই 3টা ভিডিও দেখে তোমরা উপকৃত হয়েছো। ইনশাল্লাহ নেক্সটে আমরা গতিবিদ্যা নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে। কোনো একটা ম্যাথ নিয়ে যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা গ্রুপে বা পেজের কমেন্ট বক্সে জানাবে, ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।